ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেশন ফি বন্ধ সহ 20 দফা নির্দেশনাকে স্বাগত জানালেন অভিভাবকরা। অ্যানুয়াল ফিস ডিমান্ড করবে 30,000 থেকে 35,000, এটা আমাদের জন্য আসলে খুবই বাড়ে। আদালত যে সিদ্ধান্তটা দিয়েছেন যদি এটা কার্যকরী করা যায় অবশ্যই অভিভাবকগণ উপকৃত হবে। প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নযোগ্য বলছেন শিক্ষাবিদরা। সেশন ফিটা যদি না থাকে তাহলে স্কুলগুলো আর্থিক সমস্যায় পড়বে এবং কিছু কিছু স্কুল হয়তো অ্যাক্টিভিটি বন্ধ করে দিতে হবে। আদালত যে নির্দেশনাগুলো দিয়েছে প্রত্যেকটি পালনীয় বলে আমি মনে করি এবং প্রত্যেকটি করা উচিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, আহত আরো একজন খুনি পলাতক। টাঙ্গাইলে জঙ্গি আস্তানা সন্দেহে 6 তলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিস্ফোরক তৈরি সরঞ্জাম জব্দ। প্রশ্নপত্র ফাঁসের পর এবার প্রাথমিক সমাপনী সনদ জালিয়াতির অভিযোগ। জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত ধামরাইয়ের 20 শিক্ষার্থীর প্রধান শিক্ষককে দুষছেন অভিভাবকরা। দখল আর অব্যবস্থাপনার পথচারীদের ব্যবহার অনুপযোগী রাজধানীর আন্ডারপাসগুলো, নানা ভোগান্তি দায়সারা জবাব কর্তৃপক্ষের। এবং নিষেধাজ্ঞার পরও ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে বাগদা গলদা চিংড়ি রেণু শিকারের মহোৎসব, জেল জরিমানা করা হচ্ছে দাবি মৎস্য বিভাগের। টাঙ্গাইলের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ফের অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের কয়েকজন সদস্য বাড়িটিতে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। পুলিশ জানায় ঢাকা থেকে বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসার পরে মূল অভিযান শুরু করা হবে। বাড়িটির একটি বন্ধ কক্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযান উপলক্ষে আশপাশের অনেক এলাকাও ঘিরে রাখা হয়েছে। স্ত্রী ও এক সন্তান সহ 1 মাস আগে কসমেটিক্স ব্যবসায়ী পরিচয়ে এক ব্যক্তি বাসাটি ভাড়া নেয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে আনোয়ার মোল্লার মালিকাধীন 5 তলা ভবনটি ঘেরাও করে রাখা হয়। তবে তার আগেই জঙ্গিরা বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই ভবনে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে কোনো কিছু না পেয়ে পাশের সিরাজুল ইসলামের মালিকানাধীন 6 তলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে গান পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। দর্শক, সাভারের নামাগেন্ডায় যে জঙ্গি আস্তানায় যে অভিযানটি গতকাল রাত থেকে শুরু হয়েছিল, আজকে সকালে কিন্তু প্রাথমিকভাবে সেই অভিযানটি শুরু হয়েছে। যদিও মূল অভিযান শুরু হতে অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে বলে আমরা জানতে পেরেছি। কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এখানে আসার পরই আসলে মূল অভিযানটি শুরু হবে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট সাভারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভারের নামাগেন্ডা এলাকায় কিন্তু গতকাল রাত থেকেই পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে। সর্বমোট 5টি বাড়িতে তারা অভিযান চালিয়েছে। 5টি বাড়ির মধ্যে একটি 6 তলা নির্মাণাধীন ভবনের দোতলায় কিন্তু তারা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। এছাড়াও কিন্তু তারা এই বাসাটি থেকে 2টি ল্যাপটপ এবং বেশ কিছু জিআরডি বই উদ্ধার করেছে। এছাড়া তারা আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন যে এই বাসায় একটি রুম এখনো বন্ধ রয়েছে। তো সেই রুমে তারা ধারণা করছেন যে আসলে বড় ধরনের বিস্ফোরক থাকতে পারে। সেই কারণে আসলে তারা বলছেন যে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পরে আসলে তারা মূল অভিযানটি শুরু করবে।
এর আগে আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই বাসাটি কিন্তু মাত্র 2 মাস আগেই এই বাসাটির নিচতলা, দোতলা এবং 3তলা কাজ শেষ হয়। এরপর কিন্তু যে বাসাটি থেকে আসলে বিস্ফোরক দ্রব্যটি এবং জিহাদি বই এবং ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, সেই বাসাটি কিন্তু 1 মাস আগে একজন ভাড়া নেয়। তিনি নিজেকে আসলে একজন ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং এই বাসাটিতে তিনি, তার স্ত্রী এবং একটি শিশু রাখতেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে কাউন্টার টেররিজম ইউনিট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের গ্যান্ডা এলাকায় এই অভিযানটি পরিচালনা করেছে। তো যতটুকু জানতে পেরেছি যে আসলে কাউন্টার টেররিজম ইউনিট আমাদেরকে যেটি জানিয়েছে যে কামাল এবং নাসিম 90 জেএমবির 2 শীর্ষ নেতারকে ধরতে তারা আসলে এই অভিযানটি চালিয়েছে এবং গত রাতে সর্বমোট 5টি বাড়িতে অভিযান চালায়। তো এই বাড়িটিতে অভিযান চালার অল্প কিছুক্ষণ আগে কিন্তু তারা টের পেয়ে চলে যেতে সমর্থ হয়। রাতেই কিন্তু আসলে আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে অভিযান চালানো হয়। ইতিমধ্যেও কিন্তু আশেপাশে বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হচ্ছে। আসলে কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে একটি ধারণা করা হচ্ছে যে তারা হয়তো পালিয়ে বেশি দূর যেতে পারেনি, আশেপাশে রয়েছেন। সেই ভিত্তিতে কিন্তু আশেপাশে বাড়িগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং এই বাসা থেকে যে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আরেকটি বাসা বন্ধ থাকার কারণে কিন্তু তারা ধারণা করছেন যে 90 জেএমবির পক্ষ থেকে এই বাসাটিকে আসলে বোমা বানানোর কারখানা বা বোমার কারখানা হিসেবে ব্যবহার করা হতো। তো কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তারা জানতে পেরেছেন যে এখানে আসলে 4-5টি বাসা নিয়ে 90 জেএমবির বেশ কিছু সদস্য অনেকদিন ধরে বসবাস করে আসছিল এবং তারা অল্প কিছুদিন পর পর কিন্তু বাসা পরিবর্তন করত। তা আমরা এখানে আসার পর যে দেখতে পেয়েছি যে সাধারণ মেন রোড থেকে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই জায়গাটি রয়েছে এবং খুব নীরব একটি জায়গা এবং সামনে কিন্তু বেশ কিছু খালি জায়গা রয়েছে। অন্যান্য অভিযানগুলোতে আমরা যেমন দেখতে পেয়েছি যে জঙ্গিরা যেসব জায়গা বিচার বিশ্লেষণ করে যে বাসাগুলো ভাড়া নিত, এই বাসাটি কিন্তু ওইভাবেই আসলে ভাড়া নেওয়া হয়েছে। তো আমার কাছে এখান থেকে আসলে সর্বশেষ তথ্য যেটি রয়েছে যে এখন এখানে বোম ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে আসলে মূল অভিযানটি শুরু করা হবে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সাভারের নামাগান্ডা এলাকা থেকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও একজন মুসল্লি। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 8:30টার দিকে ইমাম আব্দুল মজিদ মুন্সি মসজিদে নামাজ পড়ছিলেন। হঠাৎ পেছন থেকে জহিরুল নামে এক ব্যক্তি এসে দা দিয়ে ইমামের ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় হাবিবুর রহমান নামে এক মুসল্লি বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় জহিরুল। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। এর আগেও অভিযুক্ত ওই ব্যক্তি নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। এই সন্ত্রাসী সাবরুদ্দিনের পোলা জহিরুল বাবার ঘাড়ের মধ্যে খুব দিয়ে ওরা ঘাড়ের মধ্যে কেটে ফেলছে। পরে আব্বা প্রত্যক্ষদর্শী যারা আশপাশে ছিল তারা হাসপাতালে ধরে আনার পথে আমার বাবা মারা যায়। রোগীকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। এই আঘাতের ফলে রোগীর গলার পেছনের অংশের প্রায় 3 ভাগের 2 ভাগ অংশই কেটে যায় এবং এই কেটে যাওয়ার ফলেই রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে নিরাপত্তা দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের বিশেষায়িত ইউনিট বাহিনী স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন SPBN এর সদস্য ছিলেন। গতকাল রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম আতিকুর রহমান। তিনি 1 বছর ধরে SPBN এর নায়েব পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। ঠিক কী কারণে এবং কিভাবে ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ব্যাটালিয়ন 2 এর কমান্ডিং অফিসার ইকবাল হোসেন। তাকে সেভ করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমাদের ডক্টররা আপ্রাণ চেষ্টা করেছে, একদম উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড ডিলে। নিশ্চিত থাকতে পারেন সিভিলিয়ান বা বাইরের কোনো অ্যাটাক না। আমরা ধারণা করছি এটা একটা অ্যাক্সিডেন্টাল অথবা সুইসাইডাল, এরকম একটা ধারণা করা যাচ্ছে, বাট এটা ইনকোয়ারির আগে আমরা কোনো কনক্লুসিভ অপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। জীবন জীবনের জন্য, সেটা মানুষ হোক বা পাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে পাখি উদ্ধার করে তেমন দৃষ্টান্ত স্থাপন করল ফায়ার সার্ভিস। একটা পাখির জন্য
দুটা ফায়ার সার্ভিসে গাড়ি চলে আসবে। পশু পাখি যাই হোক, আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই। ফায়ার সার্ভিসের পাখি উদ্ধারে সে গল্প শোনাবো সংবাদের শেষাংশে। দেখার আমন্ত্রণ। ইংলিশ মিডিয়াম স্কুলে সেশন ফি আদায় বন্ধ সহ 20 দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তবে স্কুলগুলোর অ্যাসোসিয়েশন বলছে, সরকার থেকে পূর্ণাঙ্গ বিধিমালা না এলে রায়ের কিছু কিছু বিষয় বাস্তবায়নে জটিলতা আরও বাড়বে। একই সঙ্গে সেশন ফি নিষিদ্ধ হলে আর্থিক সংকটে বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। তবে শিক্ষাবিদরা বলছেন, রায়ের সবগুলো নির্দেশনাই বাস্তবায়নযোগ্য। এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তাফসির বাবুর রিপোর্ট। বাংলাটাও সুন্দর বলতে পারে, কিন্তু বাংলা যখনই ওকে আমি গ্রামাটিক্যাল আইটেম যখন কোনো কিছু আসতেছে বাংলায়, তখন সেটা সে সুন্দরভাবে নিচ্ছে না। লেখাটা আসলে কি বাসায় চর্চা, ও লিখতে পারতেছে, কিন্তু ফাস্ট না, অবশ্যই ফাস্ট না, যেটা ইংলিশে অনেক ফাস্ট। প্রথম শ্রেণীতে ইংরেজি বইয়ের ভিড়ে একটি বই বাংলায়, তা দিয়ে আর যাই হোক প্রকৃত অর্থে শেখা যায় না বাংলা ভাষা। তাই এ নিয়ে উদ্বেগ আর অস্বস্তি রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের, অভিভাবকদের। সেই সঙ্গে উচ্চ হারে বেতন ও প্রতি বছর বড় অঙ্কের সেশন চার্জ নিয়েও উদ্বেগ আছে অভিভাবকদের। এমন প্রেক্ষাপটে 3 বছর আগে এক অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার 20 দফা নির্দেশনা সহ রায় দেন হাইকোর্ট। রায়ে সেশন চার্জ আদায় বন্ধ সহ 20 দফা নির্দেশনা দেয়া হয়। একে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিভাবকরা। একই স্কুলে পড়তেছে, জাস্ট ক্লাস 1 থেকে 2তে উঠবে, তার জন্য অ্যানুয়াল ফিস ডিমান্ড করবে 30,000 থেকে 35,000। এটা আমাদের জন্য আসলেই খুবই বাড়ে। আদালত যে সিদ্ধান্তটা দিয়েছেন, যদি এটা কার্যকরী করা যায়, আমার মনে হয় যেন অবশ্যই অভিভাবকগণ উপকৃত হবে। তবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অ্যাসোসিয়েশন বলছে, সেশন চার্জ নিষিদ্ধ হলে আর্থিক দুরবস্থায় বন্ধ হয়ে যাবে অনেক স্কুল, আর সুনির্দিষ্ট বিধিমালা ছাড়া ম্যানেজিং কমিটি গঠনেও বাড়বে জটিলতা। সেশন ফিটা যদি না থাকে তাহলে স্কুলগুলো আর্থিক সমস্যায় পড়বে এবং কিছু কিছু স্কুল হয়তো অ্যাক্টিভিটি বন্ধ করে দিতে হবে। কমিটির রূপরেখা কি, তাদের কার্যপদ্ধতি কি, এগুলো সব নিয়ে বিশদ একটা নীতিমালা করার কথা। এই নীতিমালাটা এখনো হয়নি। যদিও এই শিক্ষাবিদ বলছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে শৃঙ্খলা আনতে রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকেই। বাংলাদেশে পড়ানো হচ্ছে, বাঙালির সন্তান বাংলা ভাষা শিখবে না, এটাও তো কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আদালত যে নির্দেশনাগুলো দিয়েছে প্রত্যেকটাই পালনীয় বলে আমি মনে করি এবং প্রত্যেকটি করা উচিত। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুয়া সনদ নিয়ে ধামরাইয়ের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 20 শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছে 3 বছর ধরে। তবে তারা 8ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। স্কুলের প্রধান শিক্ষকের কারসাজির কারণে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের। এই অবস্থায় উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুজাফফর হোসেন জয়ের তথ্য এবং মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ধামরাইয়ের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 29 পরীক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ হয় মাত্র 9 শিক্ষার্থী। স্কুলটির প্রধান শিক্ষক সুরত আলী অনৈতিকভাবে ফেল করা 20 শিক্ষার্থীকে পাশ দেখিয়ে প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে তাদের উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন বলে অভিযোগ অভিভাবকদের। সরবরাহ করেন ভুয়া সনদের ফটোকপি। 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে পাশ করার পর জেএসসি পরীক্ষাকে সামনে রেখে এখন মূল সনদের জটিলতায় রয়েছে ফেল করা শিক্ষার্থীরা। 6ষ্ঠ শ্রেণীতে এলো মোহাম্মদ সুরত আলী স্যার আমাদের নকল সার্টিফিকেট দিয়ে ভর্তি করেছে। স্যার একটা জাল কাগজ দিছে, কয় তুমি এলা স্কুলে ভর্তি হওগা। জিএসসি পরীক্ষাটা দিতে যাচ্ছি, কিন্তু সেখানে আমাদের আসল সার্টিফিকেট আছে, কিন্তু আমাদের আসল সার্টিফিকেট দেওয়া হয়নি। যদি এখন আমাদের পরীক্ষা না দিতে দেন, আমাদের আবারও 5-এ ভর্তি হতে হবে। এই অবস্থায় জড়িত প্রধান শিক্ষকের শাস্তির দাবি করেছেন অভিভাবক ও অন্য শিক্ষকরাও। জালিয়াতি করছে স্যাররা, মানে হেড স্যারের করছে, হেড স্যারের বিচার গণ্যমান্য ব্যক্তি আছে, সবার কাছে আমরা চাইছি। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অনৈতিক কাজ করে অথবা নিয়ম বহির্ভূত কাজ করে, তাদের আমার মতে সরকারি বিধি মোতাবেক যে শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি তাকে দেওয়া উচিত।
উপজেলা শিক্ষা অফিস থেকে সংগৃহীত রেজাল্ট শিটে পাশের সংখ্যা 9 জন দেখা গেলেও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি 2014 সালে পাশ করেছে 22 শিক্ষার্থী। কতজন পাশ করেছে আপনি বললেন? 22 জন। অফিস রুমের কাজ করতেছিলাম তো তখন হারিয়ে গেছে, যার জন্য অরিজিনাল কপিটা আমি দিতে পারি নাই, তবে ওদের ফটোকপি দিছি। সনদ জালিয়াতির ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব এবং শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে এর দায় ওই শিক্ষককেই বহন করতে হবে। সুরত আলী 1976 সাল থেকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। সময় সংবাদ, সাভার। সকালের সময় আরো থাকছে। বরগুনায় হাসপাতাল থেকে নবজাতককে বিক্রির চেষ্টার অভিযোগ, শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। এবং কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না এনবিআর। সংস্থাটির দক্ষতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং নতুন কর নীতি সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ বিশ্লেষকদের। ভিগো কেবল কেসি, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। দেশের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী রোববার শুরু হবে রোজা। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি এবং আগামী 14 জ্যৈষ্ঠ 1424 বঙ্গাব্দ 28 মে 2017 খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুনুর, ময়মনসিংহের ত্রিশালের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মণি এলাকায় এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখানে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ত্রিশাল পার হওয়ার পর রায়মণি এলাকায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে রায়মণি এলাকা আছে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে সেই খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে, যার কারণে এখানে রাস্তার পাশে উল্টে যায়। এবং আমরা যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন এবং পরবর্তীতে হাসপাতালে নেয়ার পরও আরো একজন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। তো ঘটনার খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে এবং তাদেরকে স্থানীয় যে পুলিশ সদস্যরা রয়েছে তারাও সহায়তা করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় এখানে উদ্ধার কাজ চলে। এবং এই কিছুক্ষণ আগে এই যে উল্টে যাওয়া বাসটিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব ক্রেন দিয়ে বা চেইন কাপ্পা দিয়ে এটিকে উঠানো হয়েছে এবং রাস্তার পাশে রাখা হয়েছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটির এখন যে অবস্থা, পুরোপুরি বাসটির সামনের অংশটাই দুমড়ে মুচড়ে গেছে এবং এই দুমড়ে মুচড়ে যাওয়ার কারণেই আসলে একেবারে বাসের ভিতরে যারা ছিলেন তারা গুরুতর আহত হয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কমপক্ষে 15 জনকে ত্রিশাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এখানে যারা ঘটনাস্থলে মারা গিয়েছেন তাদের একজন শিশু, একজন মহিলার লাশ এই মুহূর্তে এই ঘটনাস্থলে রয়েছে এবং বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। এবং হাসপাতালে নেওয়ার পর আমরা জানতে পেরেছি যে সেখানেও আরো একজন মারা গেছে। টোটাল এই মুহূর্তে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো এখানে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধার করেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছেন যে আসলে বাসটি অতিরিক্ত গতি নিয়ে সেটি ঢাকার দিকে যাচ্ছিল এবং এই অতিরিক্ত গতির কারণেই আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বাসটি উল্টে যায়, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে সড়ক দুর্ঘটনাটি ঘটে। তো এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শেষ করেছেন এবং বাসটি রাস্তার উপরে এখনো রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা জানেন যে এই সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ যে 4 লেন রয়েছে সেটির ঢাকাগামী যে অংশ, একটি লেনে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে, অন্য লেন দিয়েই যাতায়াত স্বাভাবিক রয়েছে। তো সব মিলিয়ে উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ত্রিশালের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। মৌ।
দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন হারুনুর রশিদ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠু এবং তার দেহরক্ষী নিহত হবার ঘটনায় মহানগর বিএনপির ডাকে অর্ধ দিবস হরতাল চলছে। 12টা পর্যন্ত চলবে এই হরতাল। হরতালের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট। নগরীর কোনো বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে গতকাল তাদের জানাজা সম্পন্ন হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা না হলেও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর ফুলতলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন সর্দার আলাউদ্দিন মিঠু এবং তার দেহরক্ষী নওশির আলী। দখল আর অব্যবস্থাপনায় পথচারীদের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে রাজধানীর 3টি আন্ডারপাসের সবকটি। এর মধ্যে গুলিস্তানের আন্ডারপাসটি 104টি দোকানের অনুমোদন আছে। তবে অতিরিক্ত অবৈধ দোকান স্থাপন হওয়ায় প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়া ছাড়াও পথচারীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এসব অনিয়মের ফলে দুর্ঘটনার পাশাপাশি পথচারী বান্ধব শহর বাস্তবায়নের লক্ষ্যটাও হয়ে পড়েছে দুরূহ। তাহিয়া রোবায়াত অপলার রিপোর্ট। এ যেন ময়লার ভাগাড়, সেই সাথে দখল, আবর্জনার দুর্গন্ধ আর নিরাপত্তার অভাবে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলছে। কারণ বাজার আর গাবতলী আন্ডারপাসের চিত্র এগুলো। আর গুলিস্তানের আন্ডারপাসে সিটি কর্পোরেশন 104টি দোকান বরাদ্দ দিলেও এখন সেখানে দোকানের সংখ্যা 1.5 শতাধিক। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গড়ে ওঠা এই দোকানগুলো পথচারীদের রাস্তা সংকুচিত করে ফেলায় বিঘ্ন ঘটছে চলাচলে। এসব কারণে পথচারীরা আন্ডারপাসের ব্যবহার ছেড়ে দিয়েছে অনেক আগেই। এটা একটা ময়লার বস্তার ভিতর দিয়ে আসি, বস্তার ভিতরে দিয়ে যাই। এটা পাবলিকের ওয়াকওয়ে। আমার দেশে তো এটা সম্পূর্ণ মার্কেট বানিয়ে ফেলছে। এখানে যে দোকানপাটগুলো তৈরি হয়েছে এগুলো আসলে বেনিয়মে তৈরি হয়েছে। নিয়মিত তদারকি করা হলেও তা বহাল রাখা যাচ্ছে না বলে দায় স্বীকার করলেন সিটি কর্পোরেশন। দোকানের সামনে আর একটা দোকান, এটা কিন্তু সিটি কর্পোরেশন কখনোই দেয়নি। প্রতিদিনই ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ আমাদের কর্মীরা সেখানে কাজ করে যাচ্ছে, কিন্তু আসলে এটা সবসময় সাস্টেইনেবল রাখাটা সম্ভব হচ্ছে না। তদারকির ক্ষেত্রে ব্যর্থতা নয়, এটার অভাব রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। একাই যদি আমি তদারকি করতে চাই বা পুলিশের উপর যদি একাই দায়িত্ব দিতে চাই তাহলে সম্ভব হবে না। পথচারীদের আন্ডারপাসমুখী করতে ও দুর্ঘটনা কমাতে আন্ডারপাসের ব্যবস্থাপনায় সরকারের তদারকির অভাব রয়েছে বলে মত নগর পরিকল্পনাবিদদের। শুধুমাত্র ব্যবস্থাপনা আমাদের সবগুলো অর্জনকে টেনে নামিয়ে নিচ্ছে। এর যথাযথ মেনটেনেন্স না করার কারণে মানুষ ওইমুখী হয় না। এই অব্যবস্থাপনা এবং অবৈধ দখলের কারণে একদিকে যেমন সিটি কর্পোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে পথচারীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। এক্ষেত্রে সরকারকে তদারকি বাড়ানোর পাশাপাশি আইনগতভাবে কঠোর হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে গুরুত্ব পাচ্ছে ব্রেক্সিট ইস্যু। প্রভাবক হিসেবে কাজ করবে দেশের অর্থনৈতিক মন্দাভাব দূর করার বিষয়টিও। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল মঞ্চে নামার আগে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়ানোর প্রত্যয় মাশরাফিদের। বরগুনায় হাসপাতাল থেকে এক নবজাতককে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক হাসপাতালের ম্যানেজারকে রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে আটক নয়, ঘটনা জানতেই ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছিল। এদিকে নবজাতকের পরিবারের অভিযোগ, হাসপাতালের ম্যানেজার ও আয়া তাদেরকে বারবার বাচ্চা বিক্রির প্রলোভন দেখায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সিজারের পরে বাচ্চা বিক্রি করতে চেয়েছিল শিশুটির পরিবারের সদস্যরাই। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল বেসরকারি এই ক্লিনিকে অসহায় ও গরিব রোগীদের সিজারের পরে বাচ্চা বিক্রির প্রলোভন দেখানো হয়, এমন গুজবের সত্যতা পাওয়া যায় গত বুধবার সন্ধ্যায়। সিজারের পরে এক নবজাতকের পরিবার অভিযোগ করেন তাদেরকে হাসপাতালের ম্যানেজার ও আয়া বারবার বাচ্চা বিক্রির প্রলোভন দেখায়। আমরা কাছে না, আমাকে বাচ্চা আমরা বিক্রি করবো না,
কয় যে আমরা বিক্রি করো তোমরা, তোমাকে হেন যে খরচাপাতি হয়েছে দিয়ে তোমরা চলে যাও। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আয়া পালালেও ম্যানেজারকে আটক করে নিয়ে যায় তারা। রাতে বাচ্চা বিক্রির বিষয়টি ধামাচাপা দিয়ে ম্যানেজারকে ছেড়ে দেয়া হয়। কৌশলে বাচ্চা বিক্রি ও ম্যানেজারের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে শুধুমাত্র একটি ধর্ষণের মামলা লিখে তাতে স্বাক্ষর করিয়ে নেয় পুলিশ। মামলার বাদী বলছেন, মামলায় বাচ্চা বিক্রির বিষয়টি লেখা হয়েছে এবং তাকে তা পড়েও শুনিয়েছে পুলিশ। পুলিশের কাছে আমরা এই কইছি আর দিয়ে আমাকে মামলা হয়েছে, দেখো দেখো দিছে আসামি, হ্যাঁ নাম বলছে, হ্যাঁ লেখছে, আবার হ্যাঁ ওই লগে যে গেছে না হ্যাঁ তো করে দেখছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও একজন চিকিৎসক জানান, বাচ্চার পরিবারই বাচ্চাটিকে বিক্রি করতে চেয়েছিল। তবে পুলিশের দাবি, বাচ্চাটির পরিবারের কথা মিথ্যে। পুলিশ নয়, বাচ্চাটির পরিবারই ধর্ষণ মামলা করেছে। যেভাবে লিখিত অভিযোগ দিয়েছে সেভাবে মামলা নেওয়া হয়েছে। এখন তদন্তকালীন সময় আইও সর্বময় ক্ষমতার মালিক, তদন্তে সে ইহা ছাড়া অন্য কোনো ঘটনাও যদি তদন্তে পায় সে সেভাবে তদন্ত রিপোর্ট দাখিল করিবে। নানা অভিযোগে প্রশাসন 5 বছর আগে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিলেও কয়েক বছর পর স্থান পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করে কুয়েত প্রবাসী নামের এই বেসরকারি হাসপাতালটি। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তারপরও আসছে বাজেটে সংস্থাটিকে 2,48,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে 63,000 কোটি টাকা বেশি। বিশ্লেষকদের মতে নতুন ভ্যাট আইন কতটুকু বাস্তবায়িত হবে তার উপর নির্ভর করবে বাড়তি রাজস্ব আদায়ের সফলতা। এনবিআরের দক্ষতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং নতুন কর নীতি সামঞ্জস্যপূর্ণ করারও পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 2021 সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের। এটা পূরণে পরিসর বাড়ছে 2017-18 অর্থ বছরের বাজেটের। মোট রাজস্ব আয় এই বছর অর্থমন্ত্রী নিজেই বলেছেন এবারের বাজেট হবে 4 লাখ কোটি টাকার বেশি। বিশাল অঙ্কের এই বাজেটে ব্যয়ের যোগান দিতে এনবিআর এর উপর পড়ছে 2,48,000 কোটি টাকার রাজস্ব আদায়ের ভার। অর্থনীতিবিদদের মতে বাজেটে ঘোষিত কর প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ ও এনবিআর এর প্রশাসনিক দক্ষতা না বাড়ালে আসছে অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বাংলাদেশে একটা বড় দুর্বলতা হলো যে যখন আমরা বাজেট তৈরি করি আমাদের কর প্রস্তাবের সাথে আমাদের রাজস্ব আহরণের লক্ষ্যের ভিতরে এই সামঞ্জস্যটা থাকে না। সামষ্টিক অর্থনীতি, কর প্রস্তাব এবং প্রশাসনিক ক্যাপাসিটিটা আছে, এইটার বাইরে গিয়ে যদি কোনো ধরনের করের আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তখন এটা অবশ্যই যারা কর আহরণ করবেন তাদের উপর একটা চাপ হবে। বিশ্লেষকরা বলছেন সর্বোচ্চ রাজস্ব আহরণে ভ্যাটের উপর ভরসা করা হলেও নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন, কর ফাঁকি রোধ ও করের আওতা না বাড়ালে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। রেভিনিউ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় ভরসা ধরে রাখা আছে যে নতুন ভ্যাট আইন প্রবর্তিত হবে হলে এখান থেকে আসবে। এইটা নির্ভর করবে আমার এটার বাস্তবায়ন যোগ্যতার উপরে, কিন্তু সেই অনলাইন নিবন্ধন এই কাজগুলো তো কমপ্লিট হয়নি। আর ব্যবসায়ীদের মতে রাজস্ব আদায় বৃদ্ধি ও অর্থবছর ঠেকাতে হলে কমাতে হবে কর ও ভ্যাট হার। ভ্যাট ট্যাক্স এটা মানুষের দেবার মতো পজিশনে রাখেন তাহলে মানুষের স্বেচ্ছায় দেবে। আর এত উঁচু করে দেন ভিতরে আর যাচ্ছে যে ভাই কেমনি এটাকে ফাঁকি দেওয়া যায়, তাহলে কিন্তু আকাঙ্ক্ষিত গোলে কোনোদিন পৌঁছাতে পারবেন না। তাই আমাদের রিকোয়েস্ট ছিল ভ্যাট 7% করা, কর্পোরেট ট্যাক্স 25% করা, ডিউটি লেভেল দেশীয় শিল্পকে বাঁচিয়ে রেখে ফিক্স করা। রাজস্ব ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে চলছে বাগদা গলদা চিংড়ি রেণু শিকারের মহোৎসব। প্রতিদিন কোটি কোটি টাকার রেণু শিকার এবং বেচাকেনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। তবে মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল জরিমানা সহ রেণু ধরা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত রেণু শিকারের কারণে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এবং পরিবেশ বান্ধব পোকামাকড়। নাসিরউদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতিদিন জোয়ার ভাটায় শিশু ও নারী পুরুষ মশারি জাল দিয়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে রেণু শিকার করছে। নিষিদ্ধ জালে অপরিকল্পিতভাবে ধরা বাগদা ও গলদার রেণুগুলো রেখে অন্যান্য মাছের রেণু ও ডিম মাটিতে ফেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির মাছের রেণু, ডিম ও উন্মুক্ত জলাশয়ের পোকামাকড় মারা যাচ্ছে। ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ। আর দালাল সিন্ডিকেটের মাধ্যমে এসব চিংড়ি রেণু খুলনা, যশোর, সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাচার হলেও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। এ সময় নদীতে মাছ কম থাকায় আইন অমান্য করে রেণু শিকার করছেন বলে জানান জেলেরা। অভাবের কারণে ধরি তো বেকার, এর 20-50 টাকা পাইলে নিজে চলা যায়, সংসার চলা যায়। রেণু ধরি আমাকে বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, এগুলো মোটামুটি ভাবে একটু সংসারটা চালে রই। একটি চিংড়ি রেণু ধরতে গিয়ে অন্যান্য মাছের সহস্রাধিক রেণু ও ডিম নষ্ট করছে উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, অপরিকল্পিত আহরণের কারণে জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস হচ্ছে। বাংলাদেশ সরকারের কিন্তু আইন আছে, সে আইনগুলো কার্যকরীভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন ঘটানো গেলে এবং দরিদ্র শ্রেণীর মানুষজনের জন্য বিকল্প কর্মসংস্থানের যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে তাদের একদিকে যেমন জীবিকায়নের মানটাও ঠিক থাকলো, অন্যদিকে আমার জীববৈচিত্র্যতা, আমাদের নদীর পরিবেশগুলোও ঠিক থাকছে। তবে জেলার মৎস্য কর্মকর্তা শিকারীদের জেল জরিমানা করা হচ্ছে জানিয়ে রেণু ধরা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। যে কোনো ধরনের রেণু আহরণে এটা মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ করা আছে। এপ্রিল মাসে আমাদের যে পরিসংখ্যানটা আছে সেখানে আমরা 11টি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে প্রায় 20 লক্ষ রেণুপোনা আটক করেছি। নিষেধাজ্ঞা অমান্য করে জেলার লক্ষাধিক জেলে চিংড়ি রেণু শিকার করে থাকে। গত 1 মাসে 25 জন শিকারীকে আটক করে 9 জনকে জেল দেওয়া হয়েছে। এছাড়া 14,000 টাকা জরিমানা ও প্রায় 23 লাখ রেণু আটক করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সামনে রেখে 8 জুন মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচিত হয়ে উঠছে এই ব্রেক্সিট ইস্যু। তবে ভোটাররা তাদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো মাথায় রেখেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কনজারভেটিভ, লেবার পার্টি সহ দেশটির রাজনৈতিক দলগুলো। এবারের প্রচারণায় গুরুত্ব পেয়েছে ব্রেক্সিট ইস্যুটি। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি জরিপে দেখা গেছে অন্য চিত্র। ব্রেক্সিটের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক মন্দভাব দূর করা ভোটারদের কাছে প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে। যে রাজনৈতিক দলটা আপনার ভালো প্ল্যান নিয়ে আসবে, ভালো লিডারশিপ নিয়ে আসবে ফর এ স্টেবল ইকোনমি অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য বিজনেস অ্যান্ড দ্য কান্ট্রি, আমার মনে হয় তারাই সাকসেস করতে পারবে। ব্রিটেনের এবারের নির্বাচনেও প্রবাসী বাংলাদেশি এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর অভিবাসীরা ভোট দিতে পারবেন। তাদের কাছে অভিবাসন ইস্যুর পাশাপাশি ন্যাশনাল হেলথ সার্ভিস এবং অন্যান্য বেনিফিট সুবিধাও ভোটিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে। যে সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দিবে, ওই সরকারকে আমরা ওই পার্টিকে আমরা ভোট দিব। হেলথ সার্ভিস আছে, তারপরে ট্যাক্স আছে, হাউজিং আছে, রেন্ট আছে, এইসব সমস্যার সমাধান যে বেশি করতে পারবে তাদের পক্ষে আমরা রায় দেব। এদিকে যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডে বেরিয়ে যাওয়ার ইস্যুটি নিয়েও ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন বলে অভিমত বিশ্লেষকদের। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে শুধুমাত্র যে ব্রেক্সিট ইস্যুই প্রাধান্য পাচ্ছে তা নয়, বিভিন্ন জরিপে উঠে এসেছে ন্যাশনাল হেলথ সার্ভিস, অর্থনৈতিক এবং অভিবাসন ইস্যুগুলো ভোটারদের কাছে ফ্যাক্টর হিসেবে। আর এসব কিছুই পাল্টে দিতে পারে ব্রিটেনের নির্বাচনের ফলাফল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মিশরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বহন করা বাসে বন্দুকধারীদের হামলার পর প্রতিবেশী লিবিয়ার কয়েকটি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মিশরীয় বাহিনী। শুক্রবার কপ্টিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে হামলায় 28 জন নিহতের পর প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির নির্দেশে লিবিয়ার দেরনা শহরে অন্তত 6 দফা বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি স্থাপনা ধ্বংস করা হয়। এর আগে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিসি দেশের নাগরিকদের রক্ষায় জঙ্গি নির্মূলের অঙ্গীকার করেন। জঙ্গিবাদের সমর্থন করা দেশগুলোকে কঠিন শাস্তি দেওয়া উচিত মন্তব্য করে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মিশরে গতকালের হামলায় কেউ দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএসের আগে বেশ কয়েকবার কপ্টিক খ্রিস্টানদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। 2011 সালে প্রতিবেশী লিবিয়ায় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে দেশটিতে আইএস এবং আল নুসরা জঙ্গিরা ঘাঁটি গাড়ে। এরপর থেকে বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছে মিশর।
ভারতের জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে পাকিস্তানের 2 সেনা নিহত হয়েছে। নয়াদিল্লির দাবি, শুক্রবার টহলরত ভারতীয় সেনাদের ওপর আকস্মিক হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটেল প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা। আগে থেকে সতর্ক থাকায় তাদের রুখে দিতে সক্ষম হয় ভারতীয় বাহিনী। দীর্ঘ সময় দুই পক্ষের গুলি বিনিময়ের পর 2 জন পাক সেনা নিহত হয়। এর আগে 1 মে কাশ্মীরের কৃষ্ণঘাটিতে 2 ভারতীয় সেনার শিরচ্ছেদ করে পাকিস্তানি সেনারা। এবার পাখির জন্য ভালোবাসার গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছে আটকে পড়া একটি পাখি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল ফায়ার সার্ভিস। আর এই কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের অন্তত 15 জন সদস্য। হোক পশু, হোক পাখি বা মানুষ, বিপদগ্রস্ত প্রতিটি জীবের প্রতি এগিয়ে আসুক মানবতা, এমনই আহ্বান উৎসুক দর্শনার্থীদের। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় রাশিদ পাপি রিপোর্ট। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নিজেরই তৈরি বাসায় পা আটকে উপুর হয়ে ঝুলছিল একটি পাখি। বাঁচার জন্য পাখিটির ডানা ঝাপটানোর দৃশ্য চোখে আসে সময় সংবাদের। সহায়তা চাওয়া হয় ফায়ার সার্ভিসের। ফোন করার ঠিক 5 মিনিটের মাথায় ছুটে আসে দমকল বাহিনীর টহল টিম। প্রায় 10 মিনিট চেষ্টা করেও প্রথম দফায় উদ্ধার করা যায়নি পাখিটিকে। গাছটি মৃত থাকায় আশঙ্কা ছিল ভেঙে পড়ার। তবু হাল ছাড়েনি দমকল কর্মীরা। হেড অফিসে খবর দিলে ছুটে আসে বহুতল ভবনে উদ্ধার কাজে অংশ নেওয়া অত্যাধুনিক গাড়ি। উৎসুক জনতার মধ্যে ততক্ষণে বেড়েই চলেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রার্থনা জীবিত উদ্ধার হোক পাখিটি। ধীর পায়ে সিঁড়ি বেয়ে পাখিটি উদ্ধারে এগিয়ে যান দমকল কর্মী আবুল খায়ের। উদ্ধারও করেন পাখিটি, কিন্তু ততক্ষণে পেরিয়ে গেছে অনেকটা সময়। উদ্ধারের আগেই মৃত্যু হয় পাখিটির। যদি জীবিত উদ্ধার করতে পারতাম তাহলে আমার কাছে আরো আনন্দ লাগতো, আরো ভালো লাগতো। বাংলাদেশের প্রেক্ষাপটে যা কল্পনাতীত, তাই বাস্তবে রূপ দেয়া দমকল কর্মীরা জানান, শুধু মানুষ নয়, খবর পেলে যে কোনো প্রাণী উদ্ধার করতেও পিছপা হন না তারা। উন্নত বিশ্বের ন্যায় আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসে যে কোনো উদ্ধারে অংশগ্রহণ করে থাকি, সেটা মানুষ হোক কিংবা পশু পাখি হোক। কোথাও যদি আটকা পড়ে সেটা উদ্ধারের জন্য আমরা সচেষ্ট থাকি, শুধুমাত্র সঠিক সংবাদের অপেক্ষায় থাকি আমরা। পশু পাখির প্রতি এমন ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনই আহ্বান ছিল উৎসুক দর্শনার্থীদের। ফায়ার সার্ভিসের এই আয়োজন এবং এই কার্যক্রম দেখে আমি মুগ্ধ। আপনি তখনই বুঝবেন বাংলাদেশ বদলে যাচ্ছে, যখন এত এত সমস্যার মধ্যে একটা পাখির জন্য 2-2টা ফায়ার সার্ভিসে গাড়ি চলে আসবে। পশু পাখি যাই হোক, আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই। রাস্তাঘাটে অনেক সময় মানুষ অনেকভাবে বিপদে পড়ে, যখন আমরা অনেকেই সেই মানুষটাকে অ্যাভয়েড করে যাই। পাখির ক্ষেত্রে যেমনটা হচ্ছে, মানুষের ক্ষেত্রেও যেন এমনটা হয়। জীবন জীবনের জন্য, জীবনের জয়গান হোক প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন খুনি পলাতক। ময়মনসিংহের ত্রিশালী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 3, আহত আরও 10 জন হাসপাতালে ভর্তি। সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে 6 তলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ। ইংলিশ প্রিমিয়াম স্কুলের বিরুদ্ধে হাইকোর্টের রায়কে স্বাগত জানালো অভিভাবকরা। প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নযোগ্য বলছেন শিক্ষাবিদরা। এবং নিষেধাজ্ঞার পরও ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে বাগদা গলদা চিংড়ি রেণু শিকারের মহোৎসব, জেল জরিমানা করা হচ্ছে দাবি মৎস্য বিভাগের। এই ছিল সকালের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সংস্থা সময়ের।